হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। তো এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে স্ক্রু গেজ। তো আমি যেটা বলছিলাম যে মূল স্কেল যদি একটা নর্মাল স্কেল নিই তাহলে আমি মিনিমাম পয়েন্ট অন সেমি আমি মেজার করতে পারি। ভার্নিয়ার ক্যালিপার থেকে আমি কতটা পারি? মিনিমাম 0.01। এবার আমি দেখব যে স্ক্রু গেজ দিয়ে কতটা মেজার করতে পারি। কারণ হচ্ছে যদি মানে স্ক্রু গেজটা হচ্ছে আরও ভালো, আরও সূক্ষ্ম একটা ইনস্ট্রুমেন্ট। তার মধ্যে কী থাকে সেটা হচ্ছে যে একটা তোমার হচ্ছে এরকম একটা ইউ আকৃতির পাত থাকে, আর এখানে একটা তুমি দেখছো একটা সার্কুলার, এটা হচ্ছে ঘোরে অ্যাকচুয়ালি। তুমি যদি এটা এইখানে তুমি হাত দিয়ে যদি দেখো এটা ঘুরবে, এবং ঘুরে এটা হচ্ছে এটা এদিকে যাবে নইলে এদিকে যাবে। আর এর ভিতরে একটা স্কেল আছে এখানে, যেটা করে মূল স্কেল বলা হয় বা রৈখিক স্কেল বলা হয়। আর এইটা হচ্ছে চক্রাকার স্কেল। তা দু রকমের স্কেল থাকে। আর এখানে তোমার হচ্ছে জিনিসটা লাগানো আছে, এটাকে তুমি যদি এটাকে ঘোরাও এবং যদি এটাকে বাইরের দিকে নিয়ে আসো তাহলে এখানে একটা মানে খালি জায়গা তৈরি হবে, সেইখানে তুমি তোমার যে কোনো বস্তু রাখতে পারো। তো সেটা তুমি এখানে আরও ভালো ক্লিয়ার হবে। তো ইউ আকৃতির এইটা হচ্ছে তোমার একটা বস্তু, এখানে তোমার একটা দণ্ড আছে যেটা স্ক্রু, এখানে একটা রৈখিক স্কেল আছে এটা, আর এটা তোমার হচ্ছে সার্কুলার স্কেল। আর এইটা তোমাকে ধরে তোমাকে ঘোরাতে হবে, ঘুরিয়ে হয় এটা আগে যাবে নইলে পরে যাবে। আর এইখানে তুমি দেখতে পাচ্ছ যে যখন কোনো বস্তু রাখা হচ্ছে এখানে, তখন এখানে দেখো একটা রৈখিক স্কেল আছে, এখানে সার্কুলার স্কেল, এবং সার্কুলার স্কেলে দাগ কাটা আছে 80, 70, 60। এখানে টোটাল থাকে হয় 50 বা কোনো কোনো স্কেলে 100 অবধি, 0 থেকে 100 অবধি স্কেল আছে। এটা হচ্ছে চক্রাকার চক্রাকার স্কেল। আর এটা হচ্ছে রৈখিক স্কেল থাকে, যেটা অনেকটা অবধি হয় রৈখিক স্কেল, যেটা আমাদের মূল স্কেলের মতো। সেখানে হচ্ছে মিনিমাম আমি 0.1 সেমি ধরতে পারি, এবং এখানে একটা ঘর হচ্ছে 10 সেমি, আর একটা একটা হচ্ছে 1 সেমি। এখান থেকে যে 0, 10 এটা হচ্ছে মানে মিলিমিটারে আছে, মানে 10, এবং 10 মানে হচ্ছে 1 সেমি। ঠিক আছে, তাহলে ন্যূনতম ঘর আমি মেজার করতে পারি 0.1 সেমি বা 1 মিলিমিটার। ওকে, এবার আমি দেখব যে কিভাবে আমরা মেজার করতে পারি কোনো বস্তুর দৈর্ঘ্য। তো একটা জিনিস আছে স্ক্রু পিচ মানে এটাই বোঝায় যে তুমি যদি এই চক্রাকার স্কেলটাকে পুরোপুরি একবার ঘুরিয়ে নাও, মানে 0 থেকে, তুমি যদি কোনো বস্তু না থাকে তাহলে তুমি যদি পুরোটা এটা নিয়ে আসে, তাহলে এর যে 0 দাগ থাকবে সেই 0 দাগ রৈখিক স্কেলে 0 দাগের সাথে একই জায়গায় থাকবে। এবার তুমি যদি এবার পুরো একবার ঘুরিয়ে দাও এই চক্রাকার স্কেলকে, তাহলে রৈখিক স্কেল বরাবর সেটা কতটা মুভ করবে সেটা হচ্ছে তার স্ক্রু পিচ। তাহলে স্ক্রু পিচ বলতে কী বোঝাচ্ছে যে একবার পূর্ণ আবর্তনের ফলে চক্রাকার স্কেল রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে স্ক্রু পিচ। তাহলে ধরো তুমি কি করলে যে প্রথমে হচ্ছে যে রৈখিক স্কেল থাকলো একটা, আর চক্রাকার স্কেল আছে, ঠিক আছে। তাহলে তুমি হচ্ছে প্রথমে যখন থাকবে যে এরকম, এই জিনিসটা দেখো বুঝতে পারবে, এইখানে যে 0, 60, 70 আছে, এখানে হচ্ছে একটা ওই দিকে আছে 0 স্কেল। এই 0 আর এই 0 যখন এইটা পুরোপুরি এইখানে থাকবে, মানে এই পুরো জিনিসটা যখন এইখানে সরে আসবে এইভাবে হবে, তখন এর 0 এইখানে গিয়ে মিলবে। এবার তুমি যদি একবার পুরোটা ঘুরিয়ে নাও তাহলে পরে যে দূরত্বটা হচ্ছে সেটা হচ্ছে স্ক্রু পিচ। এবার ধরো তাহলে তোমার স্কেলে হচ্ছে টোটাল হচ্ছে চক্রাকার স্কেলে তোমার হচ্ছে 100খানা দাগ কাটা আছে, ঠিক আছে। আর তুমি ধরো ওই স্কেলটাকে, মানে ওই চক্রাকার স্কেলটাকে যদি একবার পুরোটা ঘোরালে 0 থেকে 100 পুরোটা ঘুরিয়ে নিলে, তাহলে রৈখিক স্কেল বরাবর, এটা 100, তা রৈখিক স্কেল বরাবর সেটা গেল হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে।
সরি 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার, যেটাকে আমি বলছিলাম, যেটা রৈখিক স্কেলে যায়। তো লঘিষ্ঠ ধ্রুবক যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ক্রু পিচ, যেটা হচ্ছে স্ক্রু পিচ, যেটা হচ্ছে একবার পূর্ণ আবর্তনের ফলে যতটা রৈখিক স্কেল বরাবর যাচ্ছে, বাই চক্রাকার স্কেলে মোট ঘর সংখ্যা কত আছে। ওকে, তাহলে এইটা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক, যেটা তোমার হচ্ছে ভার্নিয়ার স্থিরাঙ্ক ছিল, সেরকমই এখানে হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক, যেটা এখানে বলা আছে। এবং এই হচ্ছে যেটা ন্যূনতম দূরত্ব যেটা আমি পরিমাপ করতে পারি স্ক্রু পিচের মাধ্যমে, স্ক্রু গেজের মাধ্যমে। তাহলে দেখো, তাহলে স্ক্রু পিচ আমার কত হচ্ছে, এইটা হচ্ছে তোমার স্ক্রু পিচ, যেটা হচ্ছে তোমার একবার পূর্ণ আবর্তনের ফলে রৈখিক স্কেল বরাবর তোমার 0.1 সেমি তুমি যেতে পারছো। তাহলে এটা হচ্ছে তোমার স্ক্রু পিচ। ওকে, আর তাহলে স্ক্রু পিচ হচ্ছে ধরো 0.1 সেমি, আর চক্রাকার স্কেলের মোট ঘর কত 100, তাহলে তুমি কত পাচ্ছ 0.001, তাই তো। তার মানে তুমি একটা স্ক্রু গেজ দিয়ে 0.0001 সেমি তুমি পরিমাপ করতে পারো, যেটা আমি বলছিলাম যে ভার্নিয়ার ক্যালিপারে কতটা পারো 0.01 সেমি, এমনি নর্মাল স্কেলে 0.1 সেমি। এখানে দেখো স্ক্রু পিচ তোমার কিন্তু 0.1 সেমি নর্মাল স্কেলে, কিন্তু যেহেতু তুমি এই সার্কুলার স্কেলটা ব্যবহার করছো, সেখানে তুমি 100টা ঘর দিচ্ছ, সেই জন্য তুমি ন্যূনতম দূরত্ব অনেক কম অবধি পরিমাপ করতে পারছো। এইটাই হচ্ছে স্ক্রু গেজের কী বলবো, মানে অ্যাডভান্টেজ বা সুবিধা ব্যবহার করার, যেটা তুমি নর্মাল স্কেল বা ভার্নিয়ার স্কেল দিয়ে মেজার করতে পারবে না। খুব সূক্ষ্ম দৈর্ঘ্য সেটা তুমি স্ক্রু গেজ দিয়ে পরিমাপ করতে পারো। এবার কোশ্চেন হচ্ছে স্ক্রু গেজ দিয়ে কী করে পরিমাপ করব। এবার দেখো, তুমি যে জিনিসটার, এটা হচ্ছে এই দৈর্ঘ্যটা তুমি পরিমাপ করতে চাও যে এ বি দূরত্ব কত, এ বি দূরত্ব কত, তাহলে তুমি এইখানে মধ্যে রেখে দিলে এবং তুমি দেখলে যে এটা হচ্ছে মেন স্কেল থেকে এটা কতটা দূরত্ব আছে, 1 2 3 4 5, 5 নম্বরে তোমার হচ্ছে এটা কাটছে। তাহলে 5 হচ্ছে, আর হচ্ছে তোমার রৈখিক যেটা তোমার চক্রাকার স্কেল, এটা হচ্ছে তোমার চক্রাকার স্কেল এটা। তো এখানে দেখো 0 নয়, 0-র পরে 3 নম্বর দাগে এটা হচ্ছে টাচ করছে, তাই তো। তাহলে এবার কী করে পরিমাপ করবো, সেটা হচ্ছে যে তোমার যে টোটাল এবি দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য সমান হচ্ছে রৈখিক স্কেলের পার্ট প্লাস হচ্ছে চক্রাকার স্কেলের পার্ট, এবং চক্রাকার স্কেলের পার্ট গণিত হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক। তাহলে রৈখিক স্কেলের পার্ট কত বললাম আমি 5, ঠিক আছে, আর চক্রাকার স্কেলের পার্ট আমি বললাম 3, আর লঘিষ্ঠ ধ্রুবক কত 0.001, তার মানে 5 প্লাস 0.003 মানে হচ্ছে 5, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 0.5, কারণ হচ্ছে আমি বললাম যে 0-র পরে 1 হচ্ছে 10 ঘর থাকে, তো এখানে যে 0.5 এটা হচ্ছে সেমি, তো সেটা হচ্ছে 0.5, তো আমি হচ্ছে 0.503 সেমি। তাহলে তোমার হচ্ছে দৈর্ঘ্য কত 0.503 সেমি। তো এইভাবে তুমি স্ক্রু গেজ দিয়ে পরিমাপ করতে পারো। এবার এখানে শূন্য ত্রুটি থাকে, মানে তুমি যদি কোনো বস্তু না থাকে তাহলে সেক্ষেত্রে এই জিরোর দাগ, যে জিরো দাগটা সেটা হচ্ছে এই জিরো দাগের সাথে ম্যাচ করে না, তখন সেটাকে হচ্ছে ত্রুটি বলা হয়। এবং যেটা এটা যদি চক্রাকার স্কেলে যদি দেখো 10 15 মানে জিরোর পরে কোনো একটা দৈর্ঘ্যের সাথে এটা ম্যাচ করছে, তখন সেটা হচ্ছে ধনাত্মক ত্রুটি বলা হয়, ধনাত্মক শূন্য ত্রুটি। আর যদি এটা মানে জিরোর আগে 90 85 এইগুলোতে যদি ম্যাচ করে, তখন সেটা বলে ঋণাত্মক। এবং পরিমাপের আগে এই কতটা দৈর্ঘ্য এই ঋণাত্মক ত্রুটি সেটা পরিমাপ করে নিতে হয়, তারপরে তোমার যে মেন যেটা ভ্যালু সেখান থেকে তোমাকে বিয়োগ বা যোগ করে নিতে হবে। যদি ধনাত্মক হয় তোমাকে বিয়োগ করে নিতে হবে, ঋণাত্মক হলে যোগ করে নিতে হবে, ঠিক আছে। এবার যেটা আসছি সেটা হচ্ছে ভর পরিমাপ।
যে এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে দৈর্ঘ্যের পরিমাপ কী করে করি। ভরের পরিমাপের ক্ষেত্রে বেশি কিছু নেই, সেটা হচ্ছে যে কী ব্যবহার করা হয়, যে তোমাদের আমরা যদি দেখি যে কোনো দোকানে যে তুমি কিছু একটা কিনতে গেলে, যে কাকু 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 আমাকে একটা আমাকে 1 কেজি চাল দাও, তাহলে কী করবে ওরা, যে একদিকে ওরা 1 কেজির একটা বাটখারা রাখবে, আর একদিকে চাল রাখবে, দিয়ে পরিমাপ করে, এই যে এটাকে বলে দাঁড়িপাল্লা দিয়ে পরিমাপ করে তোমাকে দিল। তাহলে এইগুলোকে ওরা কী করলো, প্রমাণ হিসেবে ওরা প্রমাণ ভর হিসেবে ধরলো, তারপরে সেই হিসাবে তোমাকে চাল দিল। এবং এই যে বাটখারাগুলো 1 কেজি হতে পারে, 500 গ্রাম হতে পারে, 200 গ্রাম, তো এইগুলো বাটখারাগুলোকে প্রমাণ ভর হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। আর তারপরে সেই হিসাবে তোমাকে যে কোনো বস্তুর ভর তোমাকে পরিমাপ করে তোমাকে দেওয়া হয়। তো সেই জন্য দাঁড়িপাল্লা আমাদের নিত্য প্রয়োজনীয় একটা যন্ত্র, যেটাতে আমরা ভর পরিমাপ করতে পারি। তারপরে ধরো আগেকার দিনে এরকম দাঁড়িপাল্লা ছিল, এখন তুমি দেখতে পাবে এরকম বলে, এটাকে ওয়েটিং মেশিন বলা হয়। এইভাবে এখন খুব সহজে তোমার ডিজিটালি তুমি সেটা পেয়ে যাও। তো এটাও হচ্ছে একটা যন্ত্র। আবার তোমার এটা হচ্ছে স্প্রিং তোলা বা স্প্রিং ব্যালেন্স বলা হয় এই যন্ত্রটা। এটা তুমি ভারী জিনিসপত্র তুমি ঝুলিয়ে পরিমাপ করতে পারো, এটাও তুমি অনেক দোকানে তুমি দেখতে পাবে। তারপরে হচ্ছে এবার যদি খুব সূক্ষ্ম যদি ভর হয়, তাহলে সেখানে তুমি স্পেকট্রোমিটার ব্যবহার করতে পারো। স্পেকট্রোমিটার বা মাস স্পেকট্রোমিটার বলা হয়। সেখান থেকে বিভিন্ন এটা ক্রিটিক্যাল খুব উন্নত মানের যন্ত্র, যেখানে খুব খুব কম পরিমাণ ভর পরিমাপ করা যায়। ওকে, সময় পরিমাপের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, অবশ্যই ঘড়ি ব্যবহার করি। তোমরা জানো যে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, এগুলো দেখে আমরা সময় পরিমাপ করে থাকি। আর খুবই যদি কম সময় পরিমাপ করতে হয়, তাহলে সেটা ব্যবহার করা হয় সিজিয়াম ঘড়ি। সিজিয়াম ঘড়ি ব্যবহার করা হয়, এটা হচ্ছে এটা সিজিয়াম ঘড়ি। এখানে কি হয়, সিজিয়াম একটা হচ্ছে পারমাণবিক পদার্থ, এবং পারমাণবিক পদার্থ তুমি জানো যে যেটাকে বলে আবার তেজস্ক্রিয় পদার্থ। তো সেটা হচ্ছে আস্তে আস্তে কী হয়, বিকিরণ করে, এবং তার যে বিকিরণের যে টাইম, সেখান থেকে হচ্ছে সিজিএম তুমি দৈর্ঘ্য পরিমাপ করতে পারো, এবং সেটা খুব স্লোতে সেটা বিকিরণ করে, সেই জন্য। এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে পরিমাপের ত্রুটি, যেটা বলছিলাম, যে যখনই তুমি পরিমাপ করো কোনো একটা জিনিসপত্র পরিমাপ করো, সবসময় কিন্তু সঠিক হয় না, তাই তো? কোনো সময় তুমি বলতে পারবে না যে চলো তোমার দৈর্ঘ্য কত, তোমার যদি উচ্চতা পরিমাপ করা হলো, ধরো তুমি ঠিক আছে, তো একটা ফিতে দিয়ে তোমার পরিমাপ করা হচ্ছে কত দৈর্ঘ্য, তুমি কখনোই পারফেক্টলি বলতে পারবে না যে তোমার দৈর্ঘ্য কতটা। হয় যে এরকম হতে পারে, অনেক বলে 5 ফুট 5 ইঞ্চি। আবার এটাও তো হতে পারে যে 5 ফুট আরেকবার পরিমাপ করলে 5 ফুট বলতে 4.5 ইঞ্চি। আবার যদি আরেকবার করলে 5 ফুট 5.5 ইঞ্চি। কারণ কীভাবে তুমি পরিমাপ করছো বা যন্ত্রটা ঠিক কি না, এইগুলোর উপরে অনেক কিছু ডিপেন্ড করে, এবং সেখান থেকে ত্রুটি চলে আসে। তাই জন্য পরিমাপে সবসময় ত্রুটি আসবেই, কিন্তু পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে যতটা কম ত্রুটি করা যায়, তবে পরিমাপটা সঠিক হবে। তো পরিমাপের ত্রুটি বলতে গেলে দু রকমের হয়, একটা হচ্ছে পদ্ধতিগত, যেটা হচ্ছে তোমার হয় যন্ত্র খারাপ, যন্ত্র খুব ঠিকঠাক নেই, বা তুমি নিজে কিভাবে করছো, তুমি একবার ধরো এখানে ফিতেটা রেখে দিলে, তুমি একবার এইভাবে রাখলে, একবার এইভাবে রাখলে, বা এইভাবে রাখলে, কীভাবে তুমি পরিমাপ করছো তার উপর ডিপেন্ড করছে, তাহলে ব্যক্তি নির্ভর ত্রুটি হয়ে যাচ্ছে। আবার আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অবিন্যস্ত, যেটা তুমি কিছুই করতে পারো না, চলে আসে নিজে নিজে। অবিন্যস্তটা বিভিন্ন কারণে এটা চলে আসে, যেগুলো দূর করা খুব মুশকিল। এবার ত্রুটির গণনা আমরা দেখব, যে ত্রুটি কী করে আমরা পরিমাপ করতে পারি। তো ধরো তোমার কাছে একটা ভৌত রাশি আছে, এবং তুমি বারবার সেটাকে পরিমাপ করছো। এবার তুমি একবার পরিমাপ করলে দেখলে x1 হলো, দুবার করলে x2, তারপর এবার করলে x3, তাহলে তোমার সঠিক মান, ভৌত রাশির সঠিক মান কী হবে, তুমি বারবার পরিমাপ করে
সেটার হচ্ছে গড় নিয়ে নাও, সেইটা হচ্ছে তোমার সঠিক মান হবে। তাহলে এটাকে বলে এক্স বার, এক্স ওয়ান প্লাস এক্স টু ডট ডট এক্স এন বার করলে বাই এন, এইটা তোমার ভৌত রাশির সঠিক মান। তাহলে এরর কতটা? এরর হচ্ছে এক্স বা ডেল্টা এক্স বলা হয়, যে ডেল্টা এক্স বলছে, ডেল্টা এক্স হচ্ছে তুমি ধরো প্রথমবারে তাহলে করলে এরর কত বলে এক্স ওয়ান মাইনাস এক্স বার, দ্বিতীয়বার করলে এক্স টু মাইনাস এক্স বার, এইগুলো হচ্ছে এরর। এবং তাহলে টোটাল এরর কতটা হচ্ছে, বা মানে এইগুলোকে বলে এরম বা চরম ত্রুটি বলা হয়, যে একবারে কতটা এরর এলো চরম ত্রুটি। এবার হচ্ছে গড় চরম ত্রুটি যেটাকে বলা হয়, গড় চরম ত্রুটি, সেটা হচ্ছে তোমার এই যে যা এরর এলো, মানে এক্স ওয়ান মাইনাস এক্স বার প্লাস এক্স টু মাইনাস এক্স বার, এগুলোর একটা, এগুলো বলে অ্যাবসলিউট ভ্যালু, মানে যে না পজিটিভ না নেগেটিভ, পুরোটাই পজিটিভ, প্লাস ডট 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 সবগুলো বাই হচ্ছে এনতম। তো এটা হচ্ছে তোমার গড় চরম ত্রুটি, মানে টোটাল সব মানে টোটাল ত্রুটি কতটা, ঠিক আছে। একটা হচ্ছে ভগ্নাংশ ত্রুটি বলা হয় আমরা, ভগ্নাংশ ত্রুটি মানে যে তোমার ভ্যালু কত, মানে সঠিক মান কত এক্স, আর ত্রুটি কত হচ্ছে এপসিলন, তাহলে হচ্ছে এটা হচ্ছে ভগ্নাংশ ত্রুটি। আর এটাকে যদি 100 দিয়ে গুণ করো তাহলে হবে শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি। এবার তুমি যদি ধরো তোমার এরকম হয় না যে কোনো একটা জিনিস মেজার করতে গেলে এক বা একাধিক জিনিসের একসাথে মেজার করতে হয়, ঠিক আছে। তো তখন কি করবে, যে ধরো তোমার হচ্ছে একটা রাশি হচ্ছে এক্স, যেটা হচ্ছে দুটো জিনিসের সমন্বয়ে গঠিত, এ আর এ প্লাস বি। তাহলে বলা হলো যে টোটাল এরর কত, ত্রুটি কত, তাহলে ডেল্টা এক্স এটা যে ত্রুটি সেখানে হচ্ছে ডেল্টা এ প্লাস ডেল্টা বি। তাহলে শতকরা ত্রুটি হবে ডেল্টা এক্স বাই এক্স গণিত 100, মানে হচ্ছে ডেল্টা এ প্লাস ডেল্টা বি বাই এ প্লাস বি গণিত 100। এবার যদি এক্সের যে এবার এ মাইনাস বি হয় সেক্ষেত্রেও সেমন হবে, কারণ এররের ক্ষেত্রে এই নেগেটিভটা মাইনাসটা ম্যাটার করে না, কারণ হচ্ছে এরর মানে তো ওটা এরর, তাই না, মানে এটা ত্রুটি। তাহলে হচ্ছে এক্ষেত্রেও তোমার হচ্ছে হবে সেম, ডেল্টা এ প্লাস ডেল্টা বি বাই এ প্লাস বি গণিত 100। যদি গুণ হয় যে এক্স হচ্ছে এ বি, এ গণিত বি, তাহলে ত্রুটি হচ্ছে ডেল্টা এক্স বাই এক্স সমান হচ্ছে ডেল্টা এ বাই এ প্লাস হচ্ছে ডেল্টা বি বাই বি গণিত 100। আবার ভাগের ক্ষেত্রেও তাই, এ বাই বি হলেও সেম হবে, ঠিক আছে। এরকম ফর্মুলা এগুলো মনে রাখবে। আর যদি তোমার ঘাত থাকে কোনো কিছু, যেমন ধরো এক্স সমান হচ্ছে ধরো এ টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার বি বাই বি টু দি পাওয়ার এন, তাহলে হবে এই যেটা ঘাত থাকবে সেটা সামনে চলে আসবে, তাহলে কী হবে এন ডেল্টা এ বাই এ প্লাস পি ডেল্টা সি বাই এটা এ সি সি প্লাস হচ্ছে এম ডেল্টা বি বাই বি গণিত 100। এটা হচ্ছে শতকরা ত্রুটি, ওকে। এবার যেটা পড়বো সেটা হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। যদি ধরো যে কোনো কিছুর মান যদি আমি কোনো একটা পরিমাপ করে দেখা গেল যে ভ্যালু হচ্ছে 20.01, তাহলে বলা হলো যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত। এবার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলতে এটাই বোঝায় যে ধরো যে পরিমাণটা আমি করে পেলাম তার যে লাস্টের ভ্যালুটা আছে তার আগের ভ্যালু অবধি সমস্ত যদি আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এটা ঠিক, তাহলে পরে যে টোটাল যে চারটে ভ্যালু তাহলে সেইটাই হবে তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তাহলে এক্ষেত্রে হবে 4, মানে হচ্ছে 1 2 3 4, ওকে। এবার এটা ধরো আমি বললাম, বা তোমাকে বলা হলো যে তোমার ভর হচ্ছে 100 কেজি, ঠিক আছে, তোমার হচ্ছে ভর হচ্ছে 100 কেজি, ওজন যেটাকে বলি। তাহলে এক্ষেত্রে 100 যে বললাম সেটা তুমি এই জিরোর আগে অবধি পুরো পারফেক্টলি তুমি বলতে পারছো। এবার তোমার হতে পারে 101 বা 99, তাই তো।
তার মানে হচ্ছে যে তুমি যে লাস্টের অঙ্কটা সেটা কিন্তু তোমার হচ্ছে পুরোপুরিভাবে সঠিক নয়, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 3, ওকে, যতগুলো সংখ্যা থাকে। এবার কিছু কিছু রুল আছে এখানে, যেমন ধরো যে যদি কোনো মানে 1, 2, 3 এগুলো সমস্ত কিছু শূন্য যদি না হয় তাহলে সেগুলো সবই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এবার যদি ধরো এরকম হলো যে 27.7, এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 3টে, 1, 2, 3, ওকে। এবার যদি ধরো 207.007 হয়, যদি দুটো মানে অশূন্য সংখ্যা, এখানে তুমি দেখতে পাবে এখানে একটা অশূন্য, এটা অশূন্য, এর মাঝে যদি দুটো শূন্য থাকে তাহলে দুটোই হচ্ছে তাৎপর্যপূর্ণ। তার টোটাল কতগুলো হলো? 6খানা। এবার যদি ধরো 0.00277, এক্ষেত্রে যে দশমিক বিন্দু এবং তার ডান দিকে যে প্রথম অশূন্য অঙ্ক আছে তার মধ্যে দেখো দুটো আছে, এর মধ্যে যদি শূন্য থাকে সেগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ নয়। তার মানে এই যে শূন্যগুলো সব বাদ। তার মানে কি এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 3টে, ঠিক আছে? এবার যদি আমি লিখছি যে 277 যদি লিখি তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3, কিন্তু যদি আমি এটা লিখি যে 277.0 তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 4। কারণ এই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে ধরা হবে যে এটা একটা, কারণ এই ক্ষেত্রে তুমি বলতে পারছো যে 277 এটা কিন্তু ঠিকঠাক, লাস্টেরটা হচ্ছে 0টা মানে কি বলবো যে এটা পুরোপুরিভাবে সঠিক নয়। তো এক্ষেত্রে হচ্ছে পুরোটাই হচ্ছে মানে 1, 2, 3, 4 পুরোটা হচ্ছে 4টেই হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এরকম রুল আছে যেগুলো কী করে পরিমাপ করা হয়। আর একটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আসন্ন মান, যে ইংরেজিতে বলে রাউন্ডিং অফ, বা বাংলাতে যেটাকে বলে আসন্ন মানে। যে ধরো তোমাকে বলা হলো যে যে কোনো একটা দৈর্ঘ্য 2.65897239 এরকম, এবং সেটাকে বলা হলো এর আসন্ন মান 2 ঘর, দশমিকের পরে 2 ঘর অবধি আসন্ন মান কত। তাহলে তুমি কি করবে? এর রুল হচ্ছে কিছু কিছু রুল আছে। যেমন ধরো যদি এখানে তুমি যদি দেখো যে এই ভ্যালুটা এটা হচ্ছে 5-এর থেকে কম, তাহলে কী হবে? তার আগের যে ভ্যালুটাই থেকে যাবে। তাহলে এটা হলো এখান থেকে যদি আমি তাহলে 2.658972, আমাকে 2 দশমিক মানে এতটা অবধি আসতে হবে। এবার দেখো আবার 2 হচ্ছে 5-এর থেকে কম, তাহলে এটাও সরে যাবে, তাহলে এখান থেকে এলো 2.65897। এবার হচ্ছে 7 হচ্ছে 5-এর থেকে বড়, তাহলে এই 9টা বেড়ে যাবে দিয়ে 1 বেশি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2.65, যেহেতু বেড়ে গেল তাহলে 90 হয়ে গেল, এবার 0 তো চলে গেল, তাহলে এটা এলো 2.659। এবার দেখো 9 হচ্ছে 5-এর থেকে বড়, তাহলে এটা তারপরে গিয়ে এটা বেড়ে যাবে, তাহলে 2.66। তো এই যে আমি বলেছিলাম তার আসন্ন মান হচ্ছে 2.66। এবার অনেক সময় কি হয় যে ধরো এরকম হতেই পারে যে 37.625, যদি 5-এর পরে যদি কোনো একটা সংখ্যা থাকে অশূন্য সংখ্যা, তাহলে সেটা হচ্ছে 3 থেকে মানে এর যদি রাউন্ডিং অফ করো তাহলে যে 53 হচ্ছে, এখানে যে 5 আর 3, তাহলে রাউন্ডিং অফ করলে এটা হবে 36.63, ঠিক আছে? এবার যদি এখানে যদি 0 থাকে, সাপোজ যদি 0 থাকে, তাহলে এক্ষেত্রে হবে এটা হবে 37.62, কারণ 5 যদি হয় তাহলে তার আগে যদি কোনো যুগ্ম সংখ্যা থাকে তাহলে যুগ্ম সংখ্যাটাই থেকে যাবে, সেটা চেঞ্জ হবে না। আর যদি এরকম হতো 37.6350, তাহলে 0 তো চলে গেল, 5-এর দেখো 3 আছে, এটা হচ্ছে অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা, তাহলে এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে 37.64 হয়ে যাবে। তো এরকম রুল আছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার জন্য। ওকে, আশা করি বোঝা গেল। আর বইটা পড়ে নেবে, দেখবে সহজ লাগছে কি না। আর পরিমাপ করার সময় দুটো জিনিস অবশ্যই দরকার হয়, একটা হচ্ছে সঠিকতা
যেটা ইংরেজিতে বলা হয় অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি অ্যাকিউরেসি যে মেজারমেন্ট কতটা সঠিক, এবং মানে তার মানে হচ্ছে যে ধরো তুমি জানো যে তোমার কাছে একটা 1 কেজির ব্যাটখারা আছে, বা যেটাকে আমি সহজ করে আরও বলি যে 100 গ্রামের ধরো একটা ব্যাটখারা আছে, এবং তুমি একটা ওটার বাটখারাটার ভর তুমি মেজার করে দেখলে এটা 95 গ্রাম। তার মানে হচ্ছে লেখা আছে 100 গ্রাম কিন্তু তুমি মেজার করে দেখছো 95 গ্রাম, তার মানে এটা কিন্তু সঠিক নয়, মানে অ্যাকিউরেসি ভালো নয়। তার মানে এর তুলাদণ্ডর বা রাশিপাল্লার যে তুলা পাল্লা সেটা হচ্ছে সঠিকতা ভালো নয়। আর একটা জিনিস আছে যথার্থতা। যথার্থতা বা ইংরেজিতে বলে প্রিসিশন। প্রিসিশন মানে হচ্ছে তুমি যদি একটা জিনিসের মানে একটা জিনিসকে তুমি যদি বারবার পরিমাপ করো তাহলে তুমি একই ভ্যালু পাচ্ছ কি না। যদি একই ভ্যালু পাও তার মানে হচ্ছে মেজারমেন্ট বা পরিমাপটা হচ্ছে যথার্থ হচ্ছে, প্রিসিশন ঠিক আছে। এবার যদি একবার পরিমাপ করলে 100 গ্রাম এলো, আরেকবার পরিমাপ করলে 105 গ্রাম এলো, একবার পরিমাপ 95 গ্রাম, মানে একই জিনিস তুমি বারবার করে আলাদা আলাদা পাচ্ছ, তার মানে কি যে তুমি পরিমাপটা হচ্ছে যথার্থ হচ্ছে না, প্রিসিশন ঠিক নেই। ওকে, তো এই ছিল তোমাদের কমপ্লিট যে ফার্স্ট চ্যাপ্টার ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, সেটা এখানে শেষ হলো। এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে যে কীরকম কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসতে পারে সেগুলো একটু ডিসকাস করব। ওকে, তো এই ভিডিওতে এতটাই। থ্যাংক ইউ।